চলুন আজ আমরা বাংলা সাহিত্যের এক ক্লাসিক রূপকথার গভীরে যাই। এই গল্পটা শুধু একটা অলৌকিক ঘটনার কথা বলে না, বরং এটা মানুষের স্বভাব আর কর্মফলের এক দারুণ ছবি তুলে ধরে। আসুন এর ভেতরের আসল মানেটা খুঁজে বের করা যাক। গল্পটা শুরুই হচ্ছে একটা বিশাল ধাক্কা দিয়ে। ভাবুন তো একবার, যে গ্রামটা একসময় সোনায় সোহাগা ছিল, মানে সোনার ফসলে ভরে থাকত, সেই একই গ্রাম এখন এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে। এই বৈপরীত্যটাই কিন্তু গল্পের মূল সংকট তৈরি করছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই দুর্ভিক্ষ কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়নি। না, এর পেছনের কারণটা ছিল একটা অভিশাপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক ব্যক্তির অহংকারের ফল ভুগতে হলো পুরো গ্রামকে। আর গল্পের মোড়টা ঘুরে যায় ঠিক এখানেই। ঘটনাটা হলো এক ক্ষুধার্ত ঋষি ছদ্মবেশে গ্রামের এক ধনী লোকের কাছে একটু সাহায্য চাইতে যান। কিন্তু সাহায্য পাওয়া তো দূরের কথা, উল্টো তাকে চরম অপমানিত হতে হয়। আর সেই অহংকারের শাস্তি হিসেবেই ঋষি দিলেন এক ভয়ঙ্কর অভিশাপ, যা পুরো গ্রামটাকে যেন অন্ধকারে ডুবিয়ে দিল। তবে এই ঘোর অন্ধকারের মধ্যেই কিন্তু এক চিলতে আশার আলো জ্বলে ওঠে। গল্পের কেন্দ্রে চলে আসে এক গরিব কিন্তু খুব ভালো মনের পরিবার, যারা এই দুর্ভিক্ষের মধ্যেও নিজেদের মনুষ্যত্ব হারায়নি। আর তাদের হাত ধরেই জানেন এক অলৌকিক ঘটনা জন্ম হয়। এই পরিবারেরই ছোট্ট মেয়ে মালা, কি সরল তার মন! সে বাজার থেকে কিছু ফেলে দেওয়া পচা বেগুন কুড়িয়ে আনে। তার একটাই আবদার, তার খুব বেগুনি খেতে ইচ্ছে করছিল। কেই বা জানত এই সামান্য ইচ্ছা থেকেই জন্ম নেবে এক অবিশ্বাস্য জাদু। আর তারপর যা ঘটল তা সত্যিই অবিশ্বাস্য। এক রাতের বৃষ্টিতে তাদের ওই খড়ের চালের ওপর সেই পচা বেগুন থেকেই গজিয়ে উঠল এক সবুজ সতেজ বেগুন গাছ। আর শুধু তাই নয়, সেই গাছে সাধারণ বেগুনের সাথে সাথে ছকমক করছে দুটো সোনার বেগুন। ভাবা যায়? কিন্তু জানেন, ভালো জিনিস যেমন বেশিক্ষণ চাপা থাকে না, এই খবরটাও থাকল না। গ্রামের লোকজন যখনই এই সোনার বেগুনের কথা জানতে পারল, ব্যাস, তাদের মনে জন্ম নিল হিংসা আর লোভ। আর ঠিক এখান থেকেই গল্পের আসল সংঘাতটা শুরু হল। এখানে পরিবারটার মানসিকতাটা একবার দেখুন। এত বড় একটা সম্পদ পেয়েও তারা কিন্তু একটুও লোভী হল না, বরং তাদের একটাই কথা, এই কঠিন সময়ে যে পেট ভরে খেতে পারছি, এর চেয়ে বড় আর কি আছে। তাদের এই কৃতজ্ঞতা বোধই কিন্তু তাদের আসল পরিচয়। আর ঠিক এর উল্টো পিঠে রয়েছে তাদের প্রতিবেশী হরি। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, লোভ। সে ভাবছে, যেভাবেই হোক যোগুর আগে আমাকে ওখানে পৌঁছাতে হবে আর বেগুন দুটো হাতিয়ে নিতে হবে। দেখুন, একই পরিস্থিতিতে দুটো কেমন ভিন্ন মানসিকতা। তো হরি আর তার শ্যালক যোগু মিলে একদম পাকা একটা প্ল্যান করে ফেলল। ঠিক হলো, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন মই বেয়ে চালে উঠবে আর ওই সোনার বেগুন দুটো চুরি করে আনবে। লোভ মানুষকে এতটাই নিচে নামিয়ে দিয়েছিল যে তারা চুরির মতো একটা অন্যায় কাজ করতেও দুবার ভাবল না। তো প্ল্যান তো হলো, এরপর যা ঘটল তাতেই বোঝা যায় লোভের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রথম চেষ্টাটা ব্যর্থ হয়, কিন্তু দ্বিতীয়বার তাদের লোভ আরও মারাত্মক রূপ নেয়, আর তার ফলও হয় তেমনই ভয়ঙ্কর। প্রথমবার যখন ওরা চুরি করতে যায়, পরিবারের কর্তা কানাই তার শালক যোগুকে ধরে ফেলে। কিন্তু দেখুন কাণ্ডটা, কানাই তাকে কোনো শাস্তি তো দিলই না, বরং দয়া দেখালো। সে বলল, কাল সকালে আয়, আমি তোকে এমনিতেই বেগুন দেব। পরিবারটার এই মহানুভবতা কিন্তু যোগুকে শুধরে যাওয়ার একটা সুযোগ দিয়েছিল। কিন্তু হরি সে শোধরাবার পাত্রই না। লোভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে আবার একাই ফিরে এলো। আর এবার ছোট্ট মালা তাকে দেখে ফেলে। আর তখনই হরি সে অমানবিক কাজটা করে বসে। সে নির্দয়ের মতো মালার উপর মইটা ফেলে দেয়, মেয়েটাকে গুরুতর আহত করে, আর সোনার বেগুন দুটো নিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায়। এটা ছিল গল্পের সবচেয়ে মর্মান্তিক একটা মুহূর্ত। কিন্তু না, গল্পটা এখানে শেষ হতে পারে না। যখন মানুষ বিচার করতে পারে না, তখন প্রকৃতি বা এক দৈব শক্তি নিজেই বিচারের ভার তুলে নেয়। মনে হচ্ছিল মহাবিশ্ব নিজেই যেন এই অন্যায়ের জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছিল। রূপকথার গল্পগুলোতে এই দৈব বিচার বা ডিভাইন জাস্টিসের কনসেপ্টটা খুব কমন। এর মানেটা খুব সহজ, ভালো কাজের ফল ভালো হয় আর খারাপ কাজের ফল খারাপ, আর সেই ফলটা পাওয়া যায় প্রায় সঙ্গে সঙ্গে, কোনো এক অলৌকিক উপায়ে।
এই গল্পে আমরা একদম চোখে আঙুল দিয়ে দেখব কিভাবে এটা কাজ করে। আর দেখুন, কর্মফল ফিরতে এক মুহূর্ত দেরি হল না। বেগুন চুরি করে পালানোর পথেই হরি এক বৃদ্ধা ভিক্ষুকের মুখোমুখি হয়। সে তাকে সাহায্য করা তো দূরের কথা, উল্টো উপহাস করে পাথর ছুঁড়ে মারে। আর ঠিক তখনই সেই ভিক্ষুক তার আসল রূপে ফিরে আসেন। তিনি ছিলেন স্বয়ং চাঁদের বুড়ি। সঙ্গে সঙ্গে তিনি হরিকে শাস্তি দেন, তার একটা চোখ অন্ধ হয়ে যায়। একেই বলে যেমন কর্ম তেমন ফল। তো খারাপের শাস্তি তো হল, চলুন এবার দেখি ভালোর জন্য কি পুরস্কার অপেক্ষা করছিল আর কিভাবে পুরো গ্রামের অভিশাপ দূর হল। অন্যদিকে চাঁদের বুড়ি কিন্তু ওই দয়ালু পরিবারটার সততায় ভীষণ মুগ্ধ হয়েছিলেন। তিনি মালার আরোগ্য কামনা করলেন আর আশীর্বাদ হিসেবে যা করলেন তা অকল্পনীয়। তিনি তাদের গাছের সব বেগুনকে সোনায় পরিণত করে দিলেন। তাদের যা হারিয়েছিল তার চেয়ে 1000 গুণ বেশি তারা ফিরে পেল। আর ওই পরিবারটার মহত্বটা দেখুন, এত সোনা পেয়েও তাদের প্রথম চিন্তা কিন্তু নিজেদের নিয়ে ছিল না। তাদের পরিকল্পনা প্রায় অর্ধেকই ছিল গ্রামের অভুক্ত মানুষদের খাওয়ানোর জন্য। বাকি 40% দিয়ে তারা গ্রামের জলের কষ্ট দূর করতে একটা পুকুর খুঁড়তে চেয়েছিল, আর নিজেদের জন্য রেখেছিল মাত্র 10 ভাগ। ভাবা যায়? আর তাদের এই নিঃস্বার্থ কাজের খবরটা সেই ঋষির কানেও গিয়ে পৌঁছায়, যিনি গ্রামকে অভিশাপ দিয়েছিলেন। এই পরিবারের উদারতা দেখে তার মন গলে যায়। তিনি বুঝতে পারেন একজনের ভুলের জন্য সবাইকে শাস্তি দেওয়াটা ঠিক হয়নি। তিনি এসে ক্ষমা চান এবং গ্রাম থেকে তার অভিশাপ তুলে নেন। আর সঙ্গে সঙ্গে গ্রামটা আবার আগের মতো শস্যে ফসলে ভরে ওঠে। তাহলে পুরো গল্পটার সারমর্ম কি দাঁড়াল? সোজা কথায়, কর্মফল। এই টেবিলটা দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। পরিবারটি তাদের সততার দয়ার ফল হিসেবে পেল সমৃদ্ধি আর আশীর্বাদ, আর অন্যদিকে হরি তার লোভ আর নিষ্ঠুরতার ফল হিসেবে পেল শাস্তি আর দুর্দশা। আজকের আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। একবার ভেবে দেখা যাক, যদি হঠাৎ করে কোনো অলৌকিক সৌভাগ্য আমাদের জীবনে আসে, তাহলে সেটা আমাদের কোন রূপটাকে সামনে আনবে? আমাদের ভেতরে ভালো দিকটা নাকি খারাপটা? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজতে হবে।